মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু আগুনের রেখা নয়, চলছে এক ভয়ঙ্কর অঙ্কের খেলা। প্রশ্নটা খুব সোজা, কার কাছে কত আছে? ইরানের হাতে কত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, আর আমেরিকা ইসরায়েলের হাতে কত ইন্টারসেপ্টর? এই লড়াই শুধু বিস্ফোরণের নয়, এটা মজুদের লড়াই, সহনশীলতার লড়াই, আর সময়ের বিরুদ্ধে দৌড়। যদি এই গতি কয়েকদিন অব্যাহত থাকে, কে আগে ক্লান্ত হবে, ইরান নাকি আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা? ইরানের টানা ব্যালিস্টিক ও ড্রোন হামলার মুখে এখন বড় প্রশ্ন উঠছে আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে। কয়েকদিনের উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র বিনিময়েই বোঝা যাচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা যতই উন্নত হোক, সেটারও একটি সীমা আছে। কারণ বাস্তবতা হলো, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে প্রায় 2 থেকে 3টি ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়। অর্থাৎ ইরান যদি এক দফায় 50টি ক্ষেপণাস্ত্র ছড়ে, সেগুলো ঠেকাতে 100 থেকে 150টি পর্যন্ত ইন্টারসেপ্টর লাগতে পারে। ফলে প্রতিটি ইরানি সালভো বা ক্ষেপণাস্ত্র তরঙ্গ সরাসরি আমেরিকা ইসরায়েলের মজুদকে দ্রুত কমিয়ে দিচ্ছে। এই প্রতিরক্ষার মূল ভরসা দুটি প্রধান সিস্টেম, থার্ড এবং পেট্রিয়ট। থার্ড মূলত উচ্চস্তরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ব্যবহৃত হয়, আর পেট্রিয়ট কাজ করে অপেক্ষাকৃত নিম্ন স্তরে শহর ও সামরিক স্থাপনা রক্ষায়। বহু স্তর বিশিষ্ট এই প্রতিরক্ষা ব্যবস্থাই এখন আমেরিকা ইসরায়েলের নিরাপত্তার প্রধান ঢাল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঢাল কতদিন টিকবে? সাম্প্রতিক সংঘাতে জানা গেছে 2025 সালের জুনে 12 দিনের এক যুদ্ধে আমেরিকা প্রায় 150টি থার্ড ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছিল। প্রতিটির আনুমানিক মূল্য ছিল প্রায় $15 মিলিয়ন। অর্থাৎ শুধু ওই সময়েই কয়েক বিলিয়ন ডলার ব্যয় হয়েছে প্রতিরক্ষায়। বর্তমান পরিস্থিতিতেও ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে একই ধরনের উচ্চ মূল্যের ইন্টারসেপ্টর ব্যবহার করা হচ্ছে। যদি একই গতিতে হামলা ও প্রতিরোধ চলতে থাকে, তাহলে প্রতিদিনের প্রতিরক্ষা ব্যয় পৌঁছাতে পারে শত শত মিলিয়ন ডলারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, উচ্চমাত্রার আক্রমণ অব্যাহত থাকলে অপারেশনাল স্টক দ্রুত কমে যাবে। ইন্টারসেপ্টর উৎপাদন রাতারাতি বাড়ানো যায় না। নতুন মিসাইল তৈরি, পরীক্ষা ও সরবরাহ নিশ্চিত করতে সময় লাগে মাসের পর মাস। অর্থাৎ মজুদ কমে গেলে তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণ করা কঠিন। আর এখানেই ইরানের কৌশলগত সুবিধা। বিভিন্ন পশ্চিমা সামরিক মূল্যায়নে বলা হচ্ছে, ইরানের কাছে হাজার হাজার স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর সঙ্গে আছে বিপুল সংখ্যক ক্রুজ মিসাইল ও উন্নত প্রযুক্তির ড্রোন। সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করা হলেও অনুমান করা হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা কয়েক হাজারের কম নয়। ক্রুজ মিসাইল ও ড্রোনের সংখ্যাও হাজার ছাড়িয়েছে। এই বিশাল মজুদের উপর ভিত্তি করেই ইরান তৈরি করেছে তাদের মিশ্র হামলা কৌশল। এই কৌশলের মূল বিষয় হল একসঙ্গে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ছুড়ে দেওয়া। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে বহু স্তরে ব্যস্ত হয়ে পড়ে। উপরের স্তরে থার্ড দিয়ে ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে হয়, নিচের স্তরে পেট্রিয়ট দিয়ে ক্রুজ ও ড্রোন প্রতিহত করতে হয়। প্রতিটি স্তরে একাধিক ইন্টারসেপ্টর ব্যবহার হওয়ায় মজুদ দ্রুত ক্ষয় হতে থাকে। ইরান যত বেশি মিশ্র স্যালভো ছুড়বে, আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষা তত দ্রুত চাপের মুখে পড়বে। যদি এই চাপ কয়েকদিনের বেশি স্থায়ী হয়, তাহলে সামরিক স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। তেল স্থাপনা, বড় বিমান ঘাঁটি, সামরিক কমান্ড সেন্টার সবকিছু একসঙ্গে রক্ষা করা সম্ভব নাও হতে পারে। তখন প্রতিরক্ষার রেশনিংয়ের প্রশ্ন উঠবে। অর্থাৎ সব লক্ষ্য সমানভাবে রক্ষা না করে অগ্রাধিকার ভিত্তিতে কিছু স্থাপনাকে বেশি সুরক্ষা দেওয়া হবে। এতে নগর এলাকার ঝুঁকি বাড়বে, বেসামরিক ক্ষতিগ্রস্তের আশঙ্কাও বাড়তে পারে। এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা শুধু সামরিক লড়াই থাকবে না, এটি হয়ে উঠবে অর্থনৈতিক সহনশীলতার যুদ্ধ। মধ্যপ্রাচ্যের মার্কিন নিরাপত্তা ছাতার বিশ্বাসযোগ্যতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তার প্রভাব পড়বে বৈশ্বিক তেল বাজারে। তেলের দাম অস্থির হবে, জাহাজ চলাচলের বীমা ব্যয় বাড়বে, সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হবে। এক অঞ্চলের যুদ্ধ ছড়িয়ে পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। সবশেষে প্রশ্নটা একটাই, কে আগে ক্লান্ত হবে? ইরান কি টানা আরও কয়েকদিন একই মাত্রায় হামলা চালাতে পারবে, নাকি আমেরিকা ও ইসরায়েল দ্রুত নতুন সরবরাহ নিশ্চিত করে প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে? যদি মার্কিন ইসরায়েলি প্রতিরক্ষা উচ্চমাত্রার চাপ সামলাতে ব্যর্থ হয়, তাহলে তা শুধু একটি সামরিক ব্যর্থতা নয়, এটি হবে কৌশলগত প্রভাবের বড় ধাক্কা। মধ্যপ্রাচ্যের এই লড়াই তাই এখন প্রযুক্তির নয়, সংখ্যার নয়, সহনশীলতার। প্রতিটি ক্ষেপণাস্ত্র আকাশে ওঠার সঙ্গে সঙ্গে শুধু বিস্ফোরণ নয়, কমে যাচ্ছে মজুদ, বাড়ছে ব্যয়, আর ঘনিয়ে আসছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবে কে? যার অস্ত্র বেশি নাকি যার ধৈর্য দীর্ঘ? সেই উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়।